সিটে বসাবো, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে জাজ করে নেয়া উনি ওই সিটে বসার জন্য এলিজিবল কিনা। যে দায়িত্বটা আমাদের সরকারের পক্ষ থেকে বিআরটিএ পালন করেন না, আপনাদেরকে লাইসেন্স দিয়ে দেন, আপনি মানুষ মারলেও সেই লাইসেন্স পেয়ে যাচ্ছেন। যেমন আমরা ডাক্তাররা যারা, আমরা একটা রোগীকে ট্রিটমেন্ট দিয়ে সেই ট্রিটমেন্ট যদি ভুলও হয়, এখন তো খুব শোনা যায় না ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিচ্ছে, রোগী মারা গেলেই ভুল ট্রিটমেন্ট হচ্ছে, তাই না? মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ভুল হয় না। তো আমরা কিন্তু ভুল ট্রিটমেন্ট দেওয়ার জন্যও লাইসেন্স পাবো, ভুল হলেও কিছু করার নেই। কেন? আমাকে বিএমডিসি সেই রেজিস্ট্রেশনটা আমাকে দিয়ে দিচ্ছে, সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। এবং এই সার্টিফিকেটটা যে দিছে, বিএমডিসি কি জানতো যে আমি ভুল করবো? আমাকে কি ভুল করার জন্য সার্টিফিকেট দিছে? ওরা আমাকে আমার কম্পিটেন্সি টেস্ট নিয়ে আমাকে বেসিক কিছু বিষয়ে পড়াশোনা করায়, সেটার আবার এক্সাম নিয়ে একটা মানসিক টর্চারের মধ্যে 5 থেকে 7 বছর কাটাইছে। এরপরে যখন দেখছি যে না আমি পারবো, তারপর আমাকে সার্টিফিকেট দিচ্ছে, তাই কিনা? নাহলে তো মানুষের লাইফ নিয়ে ডিল করার মতো যোগ্যতা আমার থাকতো না। ঠিক তেমনি আপনাদেরকে হয়তো অত বড় পরিসরে অত লং টাইম নিয়ে ট্রেন আপ করানো হয় না, কিন্তু আপনাদের ইস্যুটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট মনে হয়। কেন? রাস্তায় আমি যেটা করছি, আমি 2000 সম্ভবত 14 বা 15 সালে তখন বাইক চালানো শিখছি, মানে অতটা ভালো পারি না। দিনাজপুর শহরে মোটামুটি শহরের মেন রাস্তায় আমি পিছনে আমার একজন ছিল, সম্ভবত 2 জন। আমরা একদম সিম্পল, মানে নতুন ড্রাইভার যেভাবে চালায় একদম মানে মোটামুটি নতুন, সাবধানে চালাচ্ছি, খুব সাবধানে। তো আমি দেখলাম আমার পিছনে, আমি খুবই সাবধানে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আমার পিছনেই 2 জন বাইক, একটাতে 3 জন, একটাতে 2 জন এসে ধুম করে আমার পিছনে একজন পড়ে গেল। আমি কিন্তু বুঝি না, আমার টাচ হয়নি, আমাকে টাচ করতে হয়নি। উনি পড়ে গেলেন, পিছন থেকে আসা একজন পড়ে গেল। তো মানে হয়তো অল্পের জন্য আমি বেঁচে গেছি, পড়ে গেলে কিন্তু আমি হয়তো আহত হইতাম, গুরুতর আহত হইতাম, কারণ ওদের বাইকের স্পিড খুব বেশি ছিল। তো ওখান থেকে আমি একটা শিক্ষা, ওই সময় যখন আমি নতুন বাইক চালাচ্ছিলাম তখন থেকে একটা শিক্ষা আমি নিয়েছি, সেটা হচ্ছে আমি নিজে যত সাবধান থাকি না কেন, এই রোডটা যদি আমার জন্য সাবধান না হয়, এই রোডটা যদি আমার জন্য সেফ না হয়, তাহলে আমি সেফ না। ইভেন এখনো বাসায় আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, যারা নতুন বিয়ে করছেন, দেখবেন বউ বাচ্চা এরা মাঝে মাঝেই বলে ঈদের সময় একটু বেরোইতে যাই, বাইরে যাই, তুমি কোথাও কখনো নিয়ে যাও না, ঈদের ছুটি পয়সা একটু নিয়ে যাও, বলে না? আমি এই ভয়ে যাই না, আমি খুব সাবধান, কিন্তু রোডটা আমার জন্য সাবধানও না, সচেতনও না, নিরাপদ না। এখন এই রোডটাকে নিরাপদ করার দায়িত্ব আমাদের। এটা আমাদের বলতে যারা আপনারা আছেন, আপনারা সবার, যারা রোডে চলাচল করি, সবার দায়িত্ব হচ্ছে রোডটাকে নিরাপদ রাখা, তাই না? সবার। এখানে একটা বড় রোল প্লে করেন আপনারা যারা আমার সামনে আছেন, একটা বড় রোল কিন্তু আপনাদের আছে। এই কারণে আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট কথাবার্তা আপনারা শুনছেন বা আরো শুনবেন, আমার টপিকটা ওইটা না, আমার টপিকটা হচ্ছে ওর সঙ্গে রিলেটেড আরো কিছু টপিক। আমার আজকের ইম্পর্টেন্ট টপিক ছিল আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব এবং প্রাথমিক চিকিৎসা। আমি এই কয়েকটা টপিক নিয়ে ছোট করে কথা বলবো। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনাদের সম্পর্ক, এই নিরাপদ সড়ক বা নিরাপদ রাস্তা অথবা নিরাপদ ড্রাইভিং এর সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা যে সামনে যে হুইলটা ইউজ করেন, স্টিয়ারিং হুইল, তাই না? ওর মধ্যে যদি ডাস্ট থাকে, ডাস্ট মানে জীবাণু, ময়লা, ধুলা, আপনি উঠছেন গাড়িতে, হুট করে আপনি সাইডে যদি গ্লাসটা খুলে দেন, বেশি বাতাস ঢুকে যাবে, একসাথে বাতাস ঢুকবে না অনেক, তাহলে এই বাতাসে যে ওই ধুলাগুলো উঠবে, ওই ধুলাগুলো কই যাবে? ঘুরে বেড়াবে। ওর মধ্যে কিছু ধুলা আপনার নাকে আসবে, আপনার নাকে আসলো, ওই সময় আপনার হাসি আসলো। এমন একটা ক্রিটিক্যাল টাইমে যদি এটা হয়, যে সময় আপনার সাডেন কোনো একটা ডিসিশন নিতে হবে, হয়তো একটা হর্ন দিতে হইতো, অথবা একটা টার্নিং নিতে হইতো, অথবা আপনার একটা টার্নিং লাইট জ্বালাইতে হইতো, আপনি কোনো একটা কাজ করতে পারলেন ওই হাসির কারণে, অথবা অ্যাক্সিডেন্টালি আপনি হাসির কারণে আমাদের শরীরে একটা ঝাঁকুনি হয় না, এই ঝাঁকুনিতে আপনার গাড়িটা একটু এদিক ওদিক হয়ে গেল। এই যে হাসিটা, এই হাসিটা কি আপনার কন্ট্রোলে থাকে? আপনি ইচ্ছা করলে একটু পরে হাসি দিবেন, এটা পারবেন? পারবেন না। তার মানে ওখান থেকেই এই ছোট্ট একটা ইভেন্ট, আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা ইভেন্ট, এখান থেকে কিন্তু আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পারে কিনা? অবশ্যই পারে।
এর সঙ্গে আরো একটা কথা বলি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এটা গেল আপনার গাড়ির কথা বললাম। আপনার শারীরিক পরিচ্ছন্নতা কি দরকার? আপনি মনে করেন আমি যারা লং রুটে এসে স্পেশালি নাইট কোচ চালান, হুট করে আপনাকে আমি প্রত্যয়ন দিয়ে দিলাম যে আপনার চোখ কান সব ঠিক আছে, এটা কি লজিক্যাল হয়? লজিক্যাল কিন্তু হয় না। কিন্তু আমরা দেই, কেন দেই? না দিলে চাপ আসবে, আপনি আবার কাউকে নিয়ে আসবেন, দেখা যাচ্ছে এমন একজনকে নিয়ে আসবেন তার কথা আমি না করতে পারবো না, এই এত দূর ঘোরাঘুরি থেকে আগেই দিয়ে দিলাম, আপনি আর এত ঘোরাঘুরি না করেন। তবে আপনাদের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বেই নিজের এই ইস্যুটা সলভ করা। কখন করবেন? আপনারা তো অনেকেই করেন নাই কেন? কারণ আপনার সমস্যা ফিল করেন নাই, আপনি কানে শোনেন, আপনি জানেন। কিন্তু যদি কখনো এমন হয় আপনার কোনো কলিগ আপনাকে বারবার বলতেছে, তোকে আমি বেশ কিছুদিন থেকে খেয়াল করতেছি, তুই ডাকলে শুনিস না, আপনার কোনো এক প্রতিবেশী, ফ্যামিলি কোনো মেম্বার বা কেউ বলতেছে যে তোকে আমি বেশ কিছুদিন থেকে খেয়াল করতেছি, তুই ডাকলে শুনতে পাস না বা আমার কথা রেসপন্স করিস না, তোর কি সমস্যা? বলে না, আমরা সময় খেপে যাই, ধর তুই আমাদের কি বলিস। ওই কথাটাকে গুরুত্ব দিবেন। যদি এরকম কেউ বলে গুরুত্ব দিবেন, এবং ভালো হয় একজন চোখ নাক কান গলা ডাক্তার থাকে, চোখ না নাক কান গলা। কেন? কারণ আপনার যে কোনো, আমরা কয়েক ধরনের হিয়ারিং লস থাকে, আপনার এর মধ্যে কোনো হিয়ারিং লস আছে কিনা, এবং যদি থেকে থাকে ওইটা ট্রিটমেন্ট যদি আর্লি লেভেলে নেন, আর্লি স্টেজে নেন, সম্ভব, ভালো করা সম্ভব। যদি আবার দেরি হয়ে যায় এটা ভালো হয়। এটা আমার রিকমেন্ডেশন আপনাদের কাছে, যে যদি এরকম কখনো হয়, আপনাকে কেউ বা কয়েকজন আপনাকে এই কথা বলছে যে তোকে ডাক্তার তুই শুনিস না, তাহলে আপনি অবশ্যই একজন এই কানের নাক কান গলা ডাক্তার দেখান। আপনি ক্লিয়ার? আচ্ছা, এখন যারা লং রুটে গাড়ি চালান অথবা শর্ট রুটে হোক, সমস্যা নাই, একজন মানুষের গাড়ি চালানোর জন্য কিছু প্রি রিকুইজিশন আছে। একটা গাড়ি চলা, যেমন চলার আগে আপনাদের শিখাইছি যে আপনার এই ফুয়েল ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, হর্ন বাজে কিনা, আরো কিছু জিনিস চেক করতে হয় না? আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন কিনা, আপনার ট্যাক্স টোকেন নিয়েছেন কিনা, এগুলো নিয়ে তো আপনারা গাড়িতে উঠেন, তাই না? এরকমই আপনিও তো একটা ইঞ্জিন। আমরা যে ইঞ্জিনটা চালাচ্ছেন, এই ইঞ্জিনটা মানুষ মানুষ বানাইছে। আমরা তো একটা ইঞ্জিন, যেটা আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে বানাই দিয়েছে। এই ইঞ্জিনটা ফিট আছে কিনা সেটাকে আমরা টেস্ট করে নেই? আমরা কিন্তু টেস্ট করে নেই না। অথচ এই ইঞ্জিনটাই ফিট রাখা সব থেকে জরুরি ছিল, কারণ এই ইঞ্জিনটাই যেহেতু ওই ইঞ্জিনকে অপারেট করবে, এই ইঞ্জিন ঠিক না থাকলে ওই ইঞ্জিন ভালোভাবে কখনোই চলবে না, কারণ ওই ইঞ্জিনের নিজস্ব কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই। আপনি যে ডিসিশন দিবেন সে সেটা মানতে পারবে। এখন আপনি যে ইঞ্জিন বা আমরা যে ইঞ্জিন, এই ইঞ্জিন ঠিক আছে কিনা কেমনে বলবো? এখানে কি তেল মোবিলের ইস্যু আছে না? তেল মোবিলের ইস্যু নাই, তেল মোবিলের মতোই কোনো না কোনো ইস্যু আছে, সেটাকে আমরা জানি কি কি ইস্যু আছে। একটা গাড়িতে ওঠার আগে আপনি ফিট কিনা, গুড, শারীরিক একটা ভেক্টর, বড় টার্ম, উনি খুব চালাক মানুষ, শারীরিক মানুষ করে আমি ফিট কিনা এটা বুঝবো কেমনে? তাহলে কি আমি প্রত্যেকবার গাড়িতে ওঠার আগে ডাক্তারের কাছে যাবো, ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসবো, নাকি মানসিক ডাক্তারের কাছে যাই বলে আসবো যে আমি ঠিক আছে, আপনাকে করতে হবে? নিজেই নিজেকে চেক করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট। আপনি চেক করতে পারবেন। এই বেসিক কয়েকটা বিষয় যদি আপনি চেক করে দেখেন, আপনি নিজেই নিজেকে চেক করতে পারবেন, নিজের থেকে নিজে করবেন। কিভাবে করবেন? 24 ঘন্টার মধ্যে আমরা কয়বার খাই? আমাদের দেশের হাবিটে আমরা মিনিমাম 3 বার খাই, মিনিমাম বলছি। সকালে একবার নাস্তা করি, দুপুরে লাঞ্চ করি, আবার ডিনার করি, এটা মিনিমাম। যারা আমার মতো ভোজন রসিক তারা আবার 5-7 বার 8 বার 10 বার হয়ে যায়, যে মোটা হয়ে গেছে, তাই না? অনেকে আছেন না, অভ্যাসটা খারাপ, শুধু দুপুরে একবার খেয়ে দিন পার করে দিচ্ছে, আসেন অনেকে। আমরা এটার জন্য আপনাকে খুব কড়াকড়ি কোনো ইনস্ট্রাকশন দিব না। আপনার যে অভ্যাস, সেই অভ্যাসটাই যদি মেনটেন হয়, মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন, সকালে না খেয়ে নাস্তা না করে গাড়িতে উঠলেন, দুপুর 1টা বা 2টা বাজে গেছে, আপনি এখনো কিছু খাইলেন না, কিন্তু আপনার অভ্যাস প্রতিদিন সকালে আপনি 2টা রুটি খান বা 1টা রুটি খান, দুপুর 1টা বা 2টার মধ্যে লাঞ্চ করেন। ওই দিন আপনি সকালে নাস্তা করেন নাই, লাঞ্চও করতে পারতেছেন না, বিকেল 4টা বাজে গেল, এটাই করা যাবে? কি হবে তাহলে? আপনি তো দেখতেছেন না আমার শরীর ঠিক চলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বলতেছি না আপনার শরীর ঠিক চলতেছে না, কারণ আপনার শরীরে যে পরিমাণ গ্লুকোজ থাকার কথা, যদি সে পরিমাণ গ্লুকোজ না থাকে, আপনার ব্রেন ওখান থেকে গ্লুকোজ নিতে পারবে না, তাহলে আপনার ব্রেন ঠিক মতো কাজ করবে না। পিছন থেকে একটা হর্ন বাজছে, ওই হর্নটা আপনার কানে পৌঁছাবে কিন্তু ব্রেনে পৌঁছাবে না। ওই হর্নটা শোনার পর আপনার যে কাজটা করার কথা ছিল, আপনার গাড়িটা একটু সাইড করার কথা ছিল বা স্লো করার কথা ছিল, আপনি সেটা করবেন না। আমার শরীরে 2টা বড় সিস্টেম, একটা মোটর সিস্টেম, একটা
সেন্সরি সিস্টেম। সেন্সরি মানে হচ্ছে আপনি শোনেন, আর যে কাজটা আপনি করেন সেটা মোটর সিস্টেম। এই দুই সিস্টেমের মধ্যে সমন্বয় করতে হয়। এই সমন্বয়টা করে ব্রেন। সেই ব্রেনকে যদি আপনি ঠিকমতো খাবার না দেন, ফুয়েল না দেন, গ্লুকোজ না দেন, সেই ব্রেন সেই কাজটা ঠিকমতো করতে পারবে না। আপনি জানেন যে আপনার থামা উচিত, কিন্তু আপনার হাত চলবে না। কেন? ব্রেন সেটাকে সিগন্যাল দেবে না। তাহলে একটা জিনিস পাইলাম আমরা, আপনার খাইতে হবে। কিভাবে, কতটুকু খাবেন, কি খাবেন সেটা আমাদের শোনা, সেটা আপনার অভ্যাসের সঙ্গে যদি মিসম্যাচ না হয় আমার কাছে চলবে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে কিছু অ্যাবনর্মাল খাবার খাওয়া হয়। অ্যাবনর্মাল খাবার মানে কি? যেমন হচ্ছে আমরা আপনাদের এখন ডোপ টেস্ট করতে হয় না? ডোপ টেস্ট কেন করি? কোনো মাদক দ্রব্য আছে কিনা। এই ডোপ টেস্টের মধ্যে কয়টা জিনিস দেখা হয় জানেন কেউ? আপনার সবার তোমার ডোপ টেস্ট করা থাকে না? আপনাদের জন্য তো কম্পালসরি। কয়টা টেস্ট, কয়টা জিনিস দেখা হয় জানেন কেউ? জানেন নাই, তাই না? 5টা জিনিস দেখা হয় ডোপ টেস্টে। ইউজুয়ালি 5টা জিনিস দেখা হয়। আপনার ইউরিন দিয়ে পাস করতেছে কিনা। ইউরিন দিয়ে পাস করবে কখন? যখন আপনি এটাকে তার আগে কখনো খাবেন। এই খাবারগুলো কি হয়? আমাদের স্টুল অথবা ইউরিন দিয়ে পাস হয়। আচ্ছা, এখন আমরা ওর মধ্যে কিন্তু ঘুমের ওষুধ আছে। আপনি যদি রিসেন্ট, যেদিন আপনার স্যাম্পল দিবেন তার থেকে রিসেন্ট কোনো সময় ঘুমের ওষুধ খান, আপনার ডোপ টেস্ট পজিটিভ আসবে। জানেন কি ওটা? জানেন নাই? ওখানে দেখবেন বেনজোডায়াজেপাইন নামে একটা অপশন আছে, রিপোর্টের যার কাছে থাকবে দেখবেন বেনজোডায়াজেপাইন। এটা হচ্ছে ঘুমের ওষুধ। যে কোনো সিডি, ডায়াজেপাম, ক্লোনাজেপাম, লরাজেপাম, যেটাই হোক, যদি খেয়ে থাকেন এবং সেটা যদি আপনার শরীর থেকে ঠিক মতো বের না হয়, তাহলে আপনার ডোপ টেস্টে পজিটিভ আসতে পারে। তাহলে এখন আমরা কি বলতেছি, তাহলে আপনাদের জন্য খাওয়া দাওয়ারও কিছু রেস্ট্রিকশন আছে। যেমন আপনাদের ক্ষেত্রে আমরা ঘুমের ওষুধ এবং অ্যান্টি হিস্টামিন মানে সর্দি বা অ্যালার্জির ওষুধ, এগুলো দিতে একটু সতর্ক হই। আমরা সবগুলো ওষুধ আপনাদের জন্য দেই না। কেন দেই না? আমরা কিছু কিছু সর্দির ওষুধের হ্যাং ওভার ইফেক্ট আছে। হ্যাং ওভার ইফেক্ট মানে এটা খাওয়ার পরেও আপনার এই যে উদ্দেশ্যে আপনি খাইছেন, মনে করেন আপনার শরীর চুলকাচ্ছে, চুলকানি বন্ধ করার জন্য খাইলেন, কিন্তু চুলকানি বন্ধ হয়েছে, সাথে আবার সারাদিন আপনি ঝিমাচ্ছেন। এই ঝিমনি নিয়ে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনারা এমন কোনো এই অ্যালার্জির ওষুধ খাবেন না যেটাতে ঘুম আসে। অ্যালার্জির ওষুধ যেটা খাইলে ঘুম আসে, আমার ওষুধের নাম বলেন তো, দু একটা। আপনারা জানেন, অনেকেই জানেন। অ্যালার্টো, আমি এটাই আশা করছি। সব থেকে সস্তা, দামে কম, মানে ভালো, কাজ করে ভালো, কিন্তু আপনার জন্য খাওয়া যাবে না। কেন? এটা খেলে ঘুম আসবে। এটাতে হ্যাং ওভার ইফেক্ট অনেকক্ষণ থাকে, লং টাইম থাকে। যার কারণে যদি কোনো কারণে এমন হয় যে আপনার খাইতেই হচ্ছে, মনে করেন আপনি রাতে খাইলেন, সমস্যা নেই। রাতে খাইলে সকালে যদি আপনি ভালো ফিল করেন, দ্যাটস ফাইন, আপনি আবার দিনের বেলা আপনি আপনার কাজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি সর্দি পড়তেছে, রানিং, গাড়ি থামায় দোকান থেকে একটা অ্যালার্টল 2 টাকায় কিনে খেয়ে নিলেন, এটা করা যাবে? এটা করা যাবে না। আমরা বলি আপনাদের জন্য, আপনাদের জন্য একদিনে ডাক্তার বানানো যাবে না। আপনারা যেটা করবেন, যে সকল অ্যালার্জির ওষুধের দাম একটু বেশি এবং ঘুম হয় না, এরকম ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। এরকম ওষুধ কি আছে? এক্সো আছে, অ্যালফিটো আছে, আর কি আছে? আপনারা মিডিয়াম রেঞ্জে গেছেন, আরেকটু উপরে যেতে হবে। কি আছে বলেন তো? বিলাস্টিন, নাম শুনছেন? বিলাস্টিন, ইবাস্টিন, রুপাটাডিন, এগুলাকে আমরা 3rd অথবা 4th জেনারেশন অ্যান্টিহিস্টামিন বলি। এগুলো আপনারা খেতে পারেন। কেন? এগুলোর হ্যাংওভার ইফেক্ট নাই। সমস্যা যেটা, এটার দাম একটু বেশি। বুঝা গেছে? তার মানে আপনি, আপনার জন্য আমি এখানে 2টা মেসেজ দিলাম। সেটা হচ্ছে কম দামি জিনিস সবসময় আপনার জন্য অ্যাপ্লিকেবল না। যে সকল 1st জেনারেশন, 2nd জেনারেশন অ্যান্টিহিস্টামিনের দাম কম, এগুলা খেলে কাজ যেমন দ্রুত হয়, তেমনি খারাপ দিক হচ্ছে এটা খেলে ঘুম থাকে অনেক, প্রচুর হ্যাংওভার ইফেক্ট হয়, এবং এটা দিয়ে গাড়ি চালানো সেফ না। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করে, কিন্তু আপনাদের জন্য এটা আপনার জন্য রেস্ট্রিক্টেড। সেই সাথে আমি যেটা বললাম, ঘুমের ওষুধ যেটা খাবেন আপনারা, ঘুমের ওষুধ যদি কারো ইনসমনিয়া অথবা নিদ্রাহীনতার সমস্যা থাকে, ঘুমের ওষুধ লাগে না? লাগে তো অনেকের। সেক্ষেত্রে যে সকল ঘুমের ওষুধ অল্প সময় কাজ করে, একটা খাইলে 8 ঘন্টা পরে আর এটা রেস্ট থাকে না, এই সকল ওষুধ থাকতে পারে। যেটা খাইলে 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত শরীরে ইফেক্ট থাকে, এটা আপনাদের জন্য না। বোঝা গেছে? ওই এক্ষেত্রে একই কথা, এগুলোর দাম একটু বেশি হবে।
দাম একটু বেশি হবে। এখানে এই 5 টাকা 10 টাকা সেভ করতে যায় আপনি বিশাল একটা বড় ভুল করতে পারেন, এটা করা যাবে না। আচ্ছা, এটাও কি আছে নাকি? আমার কথা কি বোঝা যায় নাকি? এটা আমি শুধু বকা করতেছি, আপনারা শুনে যাচ্ছেন, কোনো বুঝতেছেন না? বুঝা যাচ্ছে না? আচ্ছা, গেলে আলহামদুলিল্লাহ। আমি যদি রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনাদের কিছু দায়িত্ব আছে না? কারণ আপনি আপনার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গাড়ি চালাচ্ছেন, আমি হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে গাড়ি চালাচ্ছি বা গাড়িতে যাচ্ছি। আপনার ফ্যামিলি তো অন্য কোনোভাবে রাস্তায় চলে না? আপনার অ্যাবসেন্সে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তার কাছাকাছি সব থেকে ক্লোজ কি কাছে কাকে পাবে? আপনার মতোই আপনার কোনো ভাইকে। আমি বুঝতে পারছি? মানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে তো অলওয়েজ মুভ করেন না, করেন? আপনি আলাদা আপনার মতো আপনার ডিউটি পালন করতেছেন। আপনার ফ্যামিলি তো কোনো না কোনো পারপাসে রাস্তায় চলাচল করেন। উনি যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়েন, সেক্ষেত্রে ওনার কাছাকাছি হেল্প করার মতো সব থেকে কাছে কে আছে? আপনারই কোনো এক ভাই, যারা রাস্তায় গাড়ি চালাবেন। তার মানে এখানে আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করবেন। আপনি কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি আপনি আগায় না যান, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যদি কখনো অ্যাক্সিডেন্টে পড়ে, অন্য কেউ আগায় আসবে? আসবে না। আপনি যদি এই সেন্সটুকু মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনি কখনো, আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে, রাস্তায় মুমূর্ষ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য গাড়ি বা অন্য যারাই যাই, আমরা সাধারণ লোক যারা যাই, তারাও কিন্তু স্কিপ করার চেষ্টা করি। মানে ওটা হচ্ছে ঠিক আছে, এখানে ঝামেলা হয়েছে হোক, পরে পুলিশ ঝামেলা করবে, এটা আমি না যাই, আমি আমার মতো করে সেফ রাস্তায় চলে যাই, করি না এটা? অথচ আপনি যদি এই মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড সময় ওখানে দিতেন, হয়তো একটা জীবন বেঁচে যাবে। মাত্র 30 সেকেন্ড, আপনাকে বেশি সময় দিতে হবে না। লাইফ সেভিংয়ের জন্য এই কয়েক সেকেন্ড যথেষ্ট। কি কাজ? আপনার কাজ কি ওখানে? আমরা কয়েকটা কাজ করি। আমরা মেডিকেলে আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে যে এই ধরনের অ্যাক্সিডেন্ট অথবা মাস যে কোনো বড় অ্যাক্সিডেন্ট ম্যানেজ করার জন্য আমরা ট্রায়াস নামে একটা টার্ম ফলো করি। ট্রায়াস হচ্ছে, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস পানিতে পড়ে গেছে, সিম্পল, রেগুলার হয় না? একটা বাস পানিতে পড়ে গেছে, একজন লোক ডুবে আছে, একজন লোক পানিতে ডুবে আছে, সে ওখান থেকে বেরোতে পারতেছে না। আপনি যে শুধু গ্লাসটা খুলে দিলে সে বেরোতে পারবে, কতক্ষণ লাগতে পারে? পানি নিচে তো সে দেখতে পাচ্ছে না কিছু, গ্লাস কোন দিকে সে জানে না। আপনি বাইরে থেকে দেখতেছেন যে গ্লাসটা এখানে দেখা যাচ্ছে ওনাকে, গ্লাসটা খুলে দিলে উনি বেরোতে পারতেছে। আপনি শুধু এই কাজটুকু করলে একটা জীবন বাঁচে গেল। যারা ইসলাম ধর্মের অনুসারী, মুসলিম যারা, তারা জানেন যে একটা জীবন যদি আপনি সেভ করেন, তাহলে আপনি যেন পুরো মানব জাতির জীবন বাঁচাইলেন। আবার যদি একটা জীব বা একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন, অথবা একটা মানুষকে যদি আপনি হত্যা করেন বিনা কারণে, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকেই হত্যা করেন। তাহলে এই যে আপনি একটা মহৎ কাজ করার সুযোগ পাচ্ছেন, এই সুযোগ কিন্তু সবাই পাবো না। পাবো? আমি তো থাকি হাসপাতালে। সমস্যা যেটা হয়, আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্ট না পাওয়ার কারণে অনেক রোগীকে বাঁচাতে পারে না। আমাদের কাছে আসে কিন্তু অনেক ডিলে হয়ে যায়, ওই সময় আর তেমন কিছু করার থাকে। যদি আপনি ওখানে কয়েকটা স্টেপ ফলো করেন, তাহলে বাঁচাতে পারবেন। যেমনি আমি একটা বললাম, আমি বলি এই ধরনের অ্যাক্সিডেন্ট ম্যানেজ করার জন্য আমরা ABC ম্যানেজমেন্ট বলি। ABC মানে কি? একদম প্রাইমারি ABC। সবাই বলছেন না ABC? এতে হচ্ছে এয়ারওয়ে, মানে শ্বাস নালী, তার শ্বাস ঠিক আছে কিনা। আপনাকে দেখতে হবে যে এই লোকটা, মনে করেন অ্যাক্সিডেন্টে 10 জন লোক আহত, এর মধ্যে 3 জন মারা গেছে। যারা মারা গেছে আপনি নিশ্চিত ওদেরকে নিয়ে টানাটা এখন করার দরকার নেই। বাকি 7 জন আছে, এর মধ্যে কেউ দেখবেন উঠে দৌড়াইছে, পালাই গেছে, ও ভালো। এখন এই তাহলে আর হয়তো 3-4 জন আছে যার অবস্থা গুরুতর। এর মধ্যে দেখবেন একজনের হয়তো গলা কেটে গেছে, তাকে আপনি চাইলে বাঁচাতে পারবেন না, ওকে নিয়ে টানাটা করার দরকার নেই। আমি এখন ইনশর্ট বলতেছি, আমরা এগুলো অনেক ডিটেলস করি, আমরা ক্যাটাগরি করি, রেড কালার কোড দিই আমরা। রেড কে দিয়ে কাজ করার দরকার নেই, মারা গেছে। কেউ আছে গ্রিন, যে সমস্যা নেই, দেরিলে সমস্যা নেই। আবার একটা আছে হলুদ, ইয়েলো কালার। আমরা এইভাবে বিভিন্ন কালার কোড দিয়ে মার্ক করি যে কাকে আগে ট্রিটমেন্ট দিবে না বা কাকে আগে সেভ করবে। আমি যেটা বললাম, মনে করেন একজন লোক পানিতে ডুবে গেছে আর একজন মাথাটা শুধু উপরে আছে, আপনি কাকে আগে সেভ করবেন? যে ডুবে গেছে, কারণ আপনি তাকে শুধু তার মাথাটা যদি পানির উপরে দিতে পারেন, সে বেঁচে যাবে। আর যে যার মাথার উপরে আছে, সে আপনাকে আরো 2-1 মিনিট সময় দিবে, এখন একটু ডুবে নাই। এখানে ইমিডিয়েট আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাকে প্রায়োরিটি দিবেন। তা আমরা 1 নম্বর বলি, যার শ্বাস অচল সে 1 নম্বর।
মানে ধরেন শ্বাস বন্ধ হতে পারে কি কারণে? পানি তুলে দিলে শ্বাস বন্ধ। আবার মনে করেন এমন কিছু একটা জিনিস তার নাকে চাপ করছে, নাক মুখ বন্ধ, ধরেন কাদা পড়ছে, কাদা পড়ে না, কাদা পড়ছে অথবা কিছু একটা পড়ছে, এটা কারণে তার শ্বাস বন্ধ হয়ে আছে। আর একজন রোগী সে শ্বাস দিতে পারতেছে, আপনি কাকটা আগে ঠিক করবেন, কাকে আগে সার্ভিস দেবেন? যার মুখে কাদা লেগে আছে, যে শ্বাস নিতে পারতেছে না, আপনি শুধু কাদাটা সরাই দেন, সে শ্বাস নেই, বাকি আপনি পরে কাজ করেন। এইটুকু করলে তার লাগবে সেফ। প্রথম কাজ এটা। তার মানে আমরা আপনাদের জন্য করণীয় হচ্ছে ওই সময় ইমিডিয়েট সিদ্ধান্ত নেওয়া যে আপনি কাকে আগে প্রায়োরিটি দিবেন। ওখানে কিন্তু কে আপনার ভাই, কে আপনার বাবা। আমরা যেটা ভুল করি, ধরেন আমি কোনো একটা গাড়িতে গেলাম, বাসে গেলাম, ওই বাসে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি চেষ্টা করবো আমার ফ্যামিলি মেম্বার যারা, ওদেরকে আগে সেভ করা। কিন্তু মানে জেনারেলাইজ আমরা যেটা ফলো করি, এখানে ফ্যামিলি মেম্বার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। এমন হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার নাই, সবাই নাই হয়ে গেছে, আমার ফ্যামিলি মেম্বার সবাই নাই হয়ে গেছে, আমি তাদেরকে নিয়ে ট্রান্সফার করতেছি, ওইদিকে আমি চাইলেই দুটো লাইফ সেভ করতে পারতাম, সেটা করতেছি না। আচ্ছা, তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে তার শ্বাস চালু আছে কিনা এটা এনশিওর করা, যদি না থাকে সেটার ব্যবস্থা করা, সহজ কাজ, যেভাবেই হোক। 2 নম্বর কাজ হচ্ছে বি ফর ব্লিডিং, রক্ত যাচ্ছে। একজন লোকের শরীর থেকে কোনো রক্ত হচ্ছে না, একজন শরীরের পুরো হাত কেটে গেছে, এখান থেকে নাই, হাত নাই হলে এখান থেকে রক্ত যাবে না, হিউজ রক্ত যাবে। আপনার সেকেন্ড কাজ হচ্ছে এই রক্তটাকে বন্ধ করা। ওখানে চাইলে আপনি সেলাই দিয়ে বন্ধ করতে পারবেন না, কি করবেন? যে কোনো কাপড় একটা পেঁচায় আপনার শরীরের বা তার শরীরের কাপড় নিয়ে টাইট করে একটু বেঁধে দেয়, যাতে করে রক্তপাত কম হয়। আপনি 100% বন্ধ করতে পারবেন না, কম হয়। ওই কম রক্ত নিয়ে সে যদি হাসপাতালে যায়, সে একটু সময় পাবে। হাসপাতালে যায় ডাক্তার ট্রিটমেন্ট দিবে, স্যালাইন ওষুধপত্র, রক্ত যা লাগে দিবে, তার লাভ সেভ হবে। যদি আপনি এখানে ব্যান্ডেজ অথবা এই রক্তটা বন্ধ না করে তাকে হাসপাতালে পাঠান, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে হাসপাতালের দূরত্ব যদি 40-45 কিলোমিটার হয়, এখান থেকে যাইতে যাইতে সে মারা যাবে। তার মানে আপনার অজ্ঞতার কারণে, আপনার না জানার কারণে আপনি তাকে সার্ভিস দেওয়ার পরে তাকে সেভ করতে পারবেন না, যদি না আপনি থেকে ব্যান্ডেজ করে রাখেন। তাহলে যদি কোনো রোগীর রক্তপাত থাকে, তাকে ইমিডিয়েট আপনি চেষ্টা করতে হবে রক্তপাত বন্ধ করার, অথবা মিনিমাম হলেও কমানো, যাতে করে রক্তপাত কম হয় এবং রোগীটা হাসপাতাল পর্যন্ত নিরাপদে নিয়ে যেতে পারে। বোঝা গেছে এটুকু? 3 নাম্বার, এ গেল, বি গেল, সিটা হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশন বললে আমরা জন্য একটু কঠিন হবে, রক্ত চলাচল অথবা হার্ট ঠিক আছে কিনা। যে আমরা কয়েকদিন আগে তামিম ইকবাল চিনেন না সবাই, ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হইল, জানেন আপনারা? জানেন কিনা? জানি। খেলাধুলা দেখেন না? ওনার এই ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরে ওনাকে প্রায় 30 মিনিটসের বেশি সিপিআর দেওয়া হয়েছিল। সিপিআর মানে যে বুকের মধ্যে ডাক্তার চাপ দেয়, যে এটা উন্নত দেশে সবার জন্য কমন প্র্যাকটিস, সবাই এটা পারে। আমাদের দেশে আমরা এটা এখনো এনশিওর করতে পারিনি। একটা রোগী অথবা একটা সাধারণ মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হুট করে তার হার্ট বন্ধ হতে পারে, তাকে যদি আপনি সিপিআর দিয়ে হার্টটাকে চালু করে দেন, হাসপাতালে যা বলতে সে বেঁচে যাবে। কিন্তু এটা যদি না করা হয়, হাসপাতালে সে ঠিকই যাবে, কিন্তু জীবিত মানুষ হিসেবে না, মৃত মানুষ হিসেবে। লাভ আছে? তো আমরা এখনো এটা এনশিওর করতে পারি নাই। আপনারা যারা একটু শিক্ষিত, যারা একটু ইন্টারেস্টেড, এই সিপিআরটা শিখে নিতে পারেন। যদি দেখেন তার হার্ট বন্ধ হয়ে আছে এবং আপনি কনফিডেন্ট যে একে সিপিআর দিলে সে সেভ হতে পারে, আপনি একটু চেষ্টা করতে পারেন। আমাদের দেশের প্র্যাকটিস না এটা, আমরাও চেষ্টা করতেছি এটাকে সাধারণ মানুষের মধ্যে, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন তাদের মধ্যে, সবার মধ্যে এই প্র্যাকটিসটা এস্টাবলিশ করা, যাতে করে তারা সিপিআর দেওয়াটা শিখে। এটা খুব কঠিন কাজ না, সহজ কাজ। আপনি যদি এখানে জাস্ট কারো ক্ষেত্রে 5-7টা প্রেশার দিলেই রোগীর হার্ট আবার অ্যাক্টিভ হয়ে যায়। বুঝে গেছে? তো আপনার জন্য এটা কঠিন, আমি রিকমেন্ড করলাম না, শুধু জানার জন্য বললাম। তাহলে আপনারা এ এবং বি, শ্বাস চলতেছে কিনা, রক্ত বন্ধ আছে কিনা, এই দুটো তো পারবেন, এই দুটো পারবেন। আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যদি কারো হাড় ভেঙে যায়, হাত বা পা ভেঙে গেলে আপনাদের কাজ কি? আপনারা যেটা করেন, কোনো মতে হাত পা যেভাবেই আছে ওইভাবেই কোনো একটা গাড়িতে, ভ্যানে, রিক্সায় অথবা অ্যাম্বুলেন্সে তুলে দেন, তাই না? এইভাবে তুলে না দিয়ে মনে করেন তার হাতটা এই জায়গায় ভাঙছে, তাহলে এখানে এই ভাঙা অংশটা এইভাবে থাকবে, মানে ভাঙা অংশটা পড়ে যাবে, যাবে না? আপনাদের হাতের না গেলে যদি আপনারা কোনো শক্ত জিনিস পান, কিছুই না পারলে রাস্তায় গাছ থাকে, গাছ থেকে একটা সোজা ডাল ভাঙবেন, এই ডালটা ভেঙে হাতের সঙ্গে রেখে দিবেন, আপনি
জানলেন না যে এখান থেকে আপনি কত বড় উপকার করলেন। কারণ হচ্ছে এখানে যে হাড়টা ভাঙছে সেই হাড়টা এই হাতের রক্তনালীগুলোকে ফুটো করে দিবে যদি আপনি, তাহলে আপনার কাছে কি কোনো একটা কাঠ অথবা আপনার কাছে রড থাকে না গাড়িতে, রড থাকে, আরো বিভিন্ন মেটাল জিনিস থাকে, শক্ত যে কোনো জিনিস, কিছুই নাই। লাস্ট অপশন হচ্ছে গাছের কোন একটা ডাল ভেঙে, সোজা ডাল ভেঙে এই জায়গায় এভাবে দিয়ে আপনি কোনো একটা কাপড় দিয়ে পেঁচা দিবেন, তাহলে হাতটা সোজা হয়ে যাবে। এইটুকুই তার ওই সময়ের জন্য লাগছে, তাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আচ্ছা, এটা গেল। আপনার কমন কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন গাড়ি ঠিক করতে গেলে, গরম ফুয়েল বা গরম পানি বা হোয়াট এভার যে কোনো গরম জিনিস পরে স্কিন পুড়ে যায়, তাই না, অথবা কেটে যায়। এই কাটার পরে আপনারা যেটা করেন, আপনারা সরাসরি হয়তো পুড়ে গেলে কি করেন বলেন তো, আপনাদের কাছ থেকে শুনে। পুড়ে গেলে কি করেন? পানি দেওয়া হয়। পানি দেয়। আর কেউ আর কি দেয়? বরফ দেয়, ডিম ভেঙে দেয়। ডিম ভেঙে, এই যে আমরা এইখানে আসছি, অনেকে ডিম দেয়, পেস্ট দেয়, তাই না, অনেক কিছু দেয়, দেয় না? হ্যাঁ, ঠান্ডা রাখার জন্য পেস্ট দেয়, অনেকে তেল দেয়, এই দেয় সেই দেয়। এগুলা কোনো কিছুই করার দরকার নাই। এক নম্বর কাজ, যেখানে আগুন লাগছে, যেখানে পুড়ছে, মানুষের শরীরে যেখানে বার্ন হয়েছে, সেটা যে কোনো অ্যাসিড দিয়ে হোক, ফুয়েল দিয়ে হোক, হিট দিয়ে হোক, আগুন দিয়ে হোক, এক নম্বর হচ্ছে পানি দেয়া। এক নম্বর হচ্ছে পানি দেবেন। হাতে নাগালে পানি সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়, অন্য জিনিস খুঁজে রাখতে হয়। আপনি আগে পানি দেন, পরে দেখা যাবে। কতক্ষণ দিবেন? যদি অ্যাসিড বা এই ধরনের কোনো জিনিস পড়ে তাহলে মিনিমাম 15 মিনিট আপনি শুধু পানি ঢালবেন। আমরা বলি ট্যাপ ছেড়ে দিয়ে হাতটা বা যে জায়গা পুড়ছে ওই জায়গাটা ওখানে রাখেন, ট্যাপ ছেড়ে দেন। কারণ জগের পানি দিলে বা বালতির পানি দিলে পানি পুড়ে গেলে আপনি হাঁপায় যাবেন, ট্যাপ ছেড়ে দিলে তার হাঁপাবে না। আপনি ট্যাপ ছেড়ে দিয়ে তার হাত বা পুরো অংশটা ওখানে দিয়ে রাখেন, 15 মিনিট দিয়ে রাখবেন। এটা অনেক বড় সেভ করবে তাকে। আপনারা যেটা করেন, হেক্সিজল দেন, নীল পানি, যেটা আমরা হাত স্যানিটাইজ করি না, ওইটা ইউজ করা যাবে না। কেন? ওইটা ইনট্যাক্ট স্কিনের জন্য, যেখানে আপনার হাতের কোনো ক্ষতি নাই। এই যে আমার হাত ভালো, আমি এখন হেক্সিজল ইউজ করতে পারবো, কিন্তু জীবাণুমুক্ত করা যায়। কিন্তু আমার যে জায়গায় কেটে গেছে ওখানে আমি হেক্সিজল দিব না, ওখানে হেক্সিজল আমার ক্ষতি করবে, ওই জায়গাটাকে আরো পুরাই দিবে। ওখানে কি দিতে পারবো যদি প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে ফার্মেসিতে যে লাল রঙের পানি পাওয়া যায়, ভায়োডিন, এটা ইউজ করা যায়, তবে আমরা ইউজ করতে বলি না। আপনারা একদম প্রথম লাইনে যেটা করবেন সেটা হচ্ছে পানি দিয়ে ওয়াশ করবেন, এটুকু কাজ আপনার। আর যে ডিম দেন বা পেস্ট দেন, এটা দিলে যেটা হয়, এটা দিলে আরো বেশি ক্ষতি হয়। পরবর্তীতে ওই ঘাটা শুকাইতে যেখানে 1 মাস লাগতো সেখানে 3 মাসে ভালো হয়। বুঝে গেছে? আপনারা নিজেরাও এই প্রবলেম ফেস করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিজেরাও যেটা করবেন শুধু পানি দিয়ে ওয়াশ করবেন। এরপরে প্রয়োজনে নিকটস্থ যে জায়গায় আপনার স্বাস্থ্যসেবা নেওয়ার সুবিধা আছে সেখানে যাবেন, তারা আপনাকে তাকে পরামর্শ দেবে। বুঝা গেছে? কখনোই হেক্সিজল ইউজ করবেন, ডিম পেস্ট এগুলো ইউজ করবেন। আপনার বাসায়ও একই কথা। এটা তো আপনার শুধু গাড়ির জন্য না, আপনার বাসাতেও যদি আপনি এরকম কোনো বার্ন অথবা এরকম কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, একই কথা। আচ্ছা, আমি তখন যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ওই যে আমি যে বললাম যে মানুষের ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস। আমি শুরু করেছিলাম কিন্তু একটা মেন্টাল ফিটনেস দিয়ে, তাহলে মনে আছে না আজকের ওয়েদারের কথা বলছিলাম। এই মেন্টাল ফিটনেসের আগে ফিজিক্যাল ফিটনেস দরকার। ফিজিক্যাল ফিটনেসের জন্য আপনি খাওয়া দাওয়ার কথা বলছিলাম, মনে আছে? খাইতে হবে ঠিক মতো। 2 নম্বর হচ্ছে ঠিক মতো আপনাকে ঘুমাইতে হবে। এই ঘুমটা আপনার মেন্টাল এবং ফিজিক্যাল দুই হেলথকেই ভালো রাখবে। একটা লোকের, স্বাভাবিক লোকের 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমাইতে হয়? একটু ডিলেমা আছে, আমরা বলি রেঞ্জে বলি 6 থেকে 8 ঘন্টা। কারো কারো একটু ঘুমার অভ্যাস বেশি, সে 8 ঘন্টা ঘুমাইতে পারে। এর বেশি হলে সেটা আলসেমি, এটা লাগে না, প্রয়োজন নেই। আর কারো কারো 6 ঘন্টাতেই হয়। যত বয়স বাড়বে আপনার ঘুম কমবে। যত আপনি যখন জন্ম নিয়েছিলেন, একটা একদম 5-7 দিনের বাচ্চা কতক্ষণ ঘুমায় বলতে পারেন? 18 ঘন্টা বেশি ঘুমায়। কয়েকদিন আগে আমার এক কাজিনের বাচ্চা হইলো, প্রথম কয়েকদিন আসে মানে সে ঘন্টায় ঘন্টা আমাকে ফোন দিচ্ছে, বাচ্চা খালি ঘুমাচ্ছে, উঠে না, খায় না, কিছু চায় না, কান্না করে না। আমি বললাম 5 দিন 7 দিন এরকম থাকবে, এবার ঠিক হবে। 7 দিন পর ফোন দিচ্ছে আবার, ও বাচ্চা সারাদিন কাঁদতেছে খালি। বলে এখন খাওয়ার জন্য কাঁদতেছে। কেন বললাম হচ্ছে যে আমরা যখন আর্লি এজে থাকি, মায়ের পেটে তো আমরা সারাদিন ঘুমাইছি। ডেলিভারির পরে আমরা সারাদিন 24 ঘন্টা ঘুমাইতে পারি না, ওখানে আমরা ঘুমাই হয়তো 18 ঘন্টা, উনি যেটা বললেন 18 ঘন্টার মতো। যত বয়স যায় ঘুম আস্তে আস্তে কমে।
একজন 80 বা 100 বছরের বয়স্ক বৃদ্ধ উনি দেখবেন 1-1.5 ঘন্টা ঘুমায়, সারা রাত শুয়ে আছে, ঘুম আসে না। আমার নানুকে দেখছিলাম আমি, গ্রামে বাসা ছিল, যদি মনে হয় যে একটা ছোট্ট পিঁপড়াও নড়ে ওনার ঘুম ভেঙে যায়, এত সেন্সিটিভ। তাহলে যত বয়স বাড়বে আমাদের ঘুমের চাহিদাও কমবে। কিন্তু এই বয়সে যারা আপনারা আছেন, আপনাদের জন্য আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। আপনাদের জন্য এটা আরো বেশি জরুরি। আপনাদের জন্য কেন জরুরি? কারণ আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ভালো রাখার জন্য এটা করতেই হবে। আমরা যেটা দেখি, লং জার্নি যারা করেন তারা ওই ঢাকা থেকে কোচ নিয়ে পঞ্চগড়ে গেছে, তেঁতুলিয়ায়, ওখান থেকে আবার কোচ নিয়ে চলে গেছে ঢাকায়। এই যে পুরা 12-24 ঘন্টা সে কোনো ঘুম ছাড়া কাটাইলো, এটা করার সুযোগ নেই। আপনাকে বললাম যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাবে বা 6 ঘন্টা ঘুমাবে, এটা মনে করেন আপনি টানা 3 দিন ঘুমাইলেন, পরে টানা 3 দিন কাজ করলেন, এটা করলে হবে? এটাও করার সুযোগ নেই। তাহলে আপনি এই 24 ঘন্টার মধ্যেই 8 ঘন্টা ঘুমাইতে হবে। মনে করেন আপনি আজকে সময় পাইলেন যে আজকে আমি সারাদিন খাইলাম, আগামী 7 দিন আমি আর কিছু খাবো না, এটা করা সম্ভব? এই ঘুমের ক্ষেত্রেও তাই। ওনারা যেটা করেন, 24 ঘন্টা ট্রাভেল করেন, গাড়ি চালান, পরে 24 ঘন্টা ঘুমান, এটা কি করার সুযোগ আছে? আমার মনে হয় যে অথরিটিরও এই বিষয়টা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, এটা অথরিটি খেয়াল রাখা উচিত। এইভাবে কখনোই ডিউটি দেওয়া যাবে না, প্রয়োজনে শিফট চেঞ্জ হবে, অন্য কেউ ড্রাইভ করবে। এটা আইডিয়াল। আমাদের দেশে হয়তো অনিয়মগুলোই অনেক সময় নিয়মে পরিণত হয়, যার কারণে আমরা এটা নিয়ে খুব বেশি কিছু করতে পারি না। এটা আপনারা একটু সচেতন। আর ইস্যু আছে, আপনারা বলেন তো, ধরেন আপনি গভীর রাতে অথবা খুব খারাপ দুর্যোগপূর্ণ কোনো একটা রাতে, গভীর রাত 3টা-4টা এই সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা গাড়ি রোড সাইডে পড়ে গেছে। ধরেন আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন, আপনি একটা অ্যাম্বুলেন্সে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে যাচ্ছেন, হাতে দেখতেছেন একটা গাড়ি রোড সাইডে রাস্তার পাশে পড়ে গেছে, এখন কি করবেন? আমি দাঁড়ায় ওখানে দেখবো কি করে। আমি কি দাঁড়ালে তো আপনার রোগী মারা যাবে, অ্যাম্বুলেন্স আপনার রোগী আছে না? আমি কি সিনারিটা বুঝতে পারছি? আপনি নীলফামারী থেকে অ্যাম্বুলেন্সে করে আপনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, একটা ক্রিটিক্যাল রোগী, এখান থেকে রোগীর অবস্থা খুবই খারাপ রেফার করা হয়েছে রংপুর, একদম মানে বলে দিচ্ছি এরকম যদি হয়, রংপুর যাচ্ছেন, আপনি তারাগঞ্জ পার হয়ে দেখলেন রোড সাইডে অন্য একটা গাড়ি রোড সাইডে পড়ে আছে, সেক্ষেত্রে কি করবেন? এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করে ফেলবো। 999 ফোন দেবো। থ্যাংক ইউ। এখানে আপনি উভয় সংকটে পড়ে গেছেন। কেন? গাড়ি থামলে আপনার রোগী মারা যাবে, মায়ের একটাও মাটিতে পড়বে করবে। আপনাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে, ওনার রোগী মারা গেছে, আপনি একটা রিসিভ করতে গেছেন, মায়ের মাটিতে পড়বে? তাহলে এটা আপনি করতে পারবেন না, মানে গাড়ি থামানোর সুযোগ নাই। আবার ওইদিকে যিনি আছেন, আপনি তো ওটার অবস্থা জানেনই না, ওখানে কি ডাকাত টারে ফেলাই দিছে, সে অ্যাক্সিডেন্ট করে পড়ছে, মানুষ আছে নাকি আপনাকে ট্রাপের জন্য ফেলাইছে, না ঠিক আছে গাড়ি আছে, আমি তো বলছি যে দুর্যোগপূর্ণ রাত, কোনো লোকজন নাই, তাহলে কি করবেন? আপনি বলবেন যে এখানে একটা গাড়ি পড়ে থাকতে দেখলাম, একটু পাবলিক ফোর্স পাঠান, হাইওয়ে পুলিশ থাকেন, আরো অন্যরা থাকেন, যার যে দায়িত্ব সেটা পালন করবেন। আপনার দায়িত্ব শুধু এই একটা কাজ। দেখেন, আমরা কিন্তু অনেকেই আপনি এই কথাটা বলতে পারলেন না, কেন? কারণ হয়তো এই কথাটা আপনি এভাবে কখনো চিন্তাই করেন না। তো যখন আপনি ওই ধরনের সিচুয়েশনে পড়বেন, তখন কি ইমিডিয়েট সিদ্ধান্ত ওই সময়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন? আমরা কেন এই আপনাদের সামনে কেন বকবক করি? ওনারা কেন বকবক করেন বলেন তো? ওনারা একটা বিষয় নিয়ে ভাবেন, চিন্তা করেন, করে একটা সলিউশন বের করেন, করে ওই রেডিমেড সলিউশনটা আপনাদেরকে দিয়ে দেন, যাতে করে আপনারা মাথা কাটাইটা বের করতে না হয়। যারা মুসলিম তাদের জন্য সম্পদের জাকাত দিতে হয় না? জাকাত দিতে হয় তো, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় না? তো আমাদের যাদের জ্ঞান আছে, নলেজ জ্ঞান আছে, এই জ্ঞানেরও জাকাত আছে। এটা আবার কেউ মানে ধর্মীয়ভাবে নিয়েন না, আমাদের বক্তব্য কিরকম, যে সম্পদের জাকাত যেমন সম্পদ দিয়ে দিতে হয়, এই জ্ঞানের, নলেজের বা এক্সপিরিয়েন্সের জাকাত হচ্ছে অন্যকে শেখার মাধ্যমে জাকাত আদায়। আমি যেটা জানলাম, এটা যদি আমি নিজে নিজে একটা জিনিস অনেক কঠিন একটা মানে অনেক কঠিন একটা প্রবলেম সলভ করা শেষ, আমি কাউকে বললাম না, এই জিনিস পৃথিবীর কেউ কখনো সলভ করতে পারে নাই, আমি সলভ করলাম, আমার মধ্যে রাখলাম, কাউকে দিলাম না, দিয়ে মারা গেলাম, এটা দিয়ে কি পৃথিবীর কারো কোনো উপকার হবে? উপকার কখন হবে? আমি ছোট্ট একটা বিষয় চিন্তা করে একটা সমাধান বের করলাম, এই সমাধানটা আমি মানুষের মধ্যে শেয়ার করলাম, কেউ না কেউ উপকৃত হবে না? আমি যেটা বললাম
ওই যে উনি কিন্তু খুব ভালো, উনি ওইটা খুব ভালোভাবে হয়তো অ্যানালাইসিস করছে যে 999 কল দেওয়ার সুযোগ আছে। 999 তো ওখানে অ্যাক্টিভ। কেউ এখান থেকে কে এই এখন পর্যন্ত কেউ কে আছেন যারা 999 কল দিয়েছেন? আমি দিছি একদিন। আমি দিছি। অনেকেই দিয়েছেন, তাই না? পারেন না একটু সময় এটা নিয়ে আরো কাজ করা হচ্ছে, আশা করি এটা আরো বেশি ফাস্ট হবে। বললাম খুব সমস্যা হয় ওই সময়, অনেক কিছু প্রশ্ন করে কি অনেক কিছু আর কি জিজ্ঞাসা করে। আপনার সাধ্যমতো আপনি দিবেন। আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য একটা দুর্ঘটনা হয়েছে এটা জানা লাগবে, আপনার উদ্দেশ্য হচ্ছে একজনের উপকার করা। কিন্তু এই সময়টা খুব বিরক্ত করে, তো তার মধ্যে আমার সমস্যা তো হতে পারে। মানুষের উপকার করতে গেলে উল্টো কিছু করে। অত কিছু প্রশ্ন তো একবারই করে, তাতে খুব সমস্যা হয়। একটা ছেলের দিক থেকে আমি আমার ব্যাগটি নিয়ে গেলাম, আমার ভাগিনার সহ ছেলেটাকে মেডিকেলে পাঠিয়ে দিলাম। এখন ডাক্তার পুলিশকে ফোন করে আমার ভাগিনাকে তুলে নিয়ে চলে গেল। এটা আবার কোন নাই স্যার? পুলিশ কেন নিয়ে যাবে? হয়তো অন্য কোনো ইস্যু ছিল। ওকে তো আমরা হেল্প করলাম স্যার, ওকে আবার থানা ফোন করে পুলিশ নিয়ে যাবে। কিন্তু সময় আসতে ও লাস্ট ডেড বডি একটা হয়নি তাহলে স্যার, ও বিষ খেয়েছে, মারা যায়নি, মারা যায়। তাহলে পুলিশ নেবে কেন? লাস্টে আমাকে বলে টাকা পয়সা চাই না লাগবে, তোমার কাছে তোমার না, এটা আমি আসলে এটা কনভিন্স করবো না। তবে হ্যাঁ, আমি যেটুকু আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমার ভাই নিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে স্যার, বিষ খাওয়া অন্যায়। নিয়ে যাও। না, পুলিশের নিয়ে যাওয়ার অধিকার আছে। এক মিনিট, ওই যে উনি ওনাকে বলো তো। পুলিশের নিয়ে যাওয়ার অধিকার আছে। বিষ খাওয়া অন্যায়, আত্মহত্যা করা অন্যায়। এই অন্যায়ের কারণে পুলিশ নিছে। আচ্ছা আমি একটু বলি এখানে একটা ইস্যু আছে। আপনার কথাটা আমরা হয়তো কমপ্লিট শুনলাম না, সময় নেই, এই জন্য এটা নিয়ে অনেক কথা বলা যায়। আমরা বলবো না, আমাদের সময় নেই। আমরা যেটা বলবো, যে কেউ সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল অ্যাটেম্প, এটা কিন্তু মেডিকো লিগাল ইস্যু। কেন? হাসপাতালে যদি কোনো রোগী বিষ খেয়ে বা গলায় ফাঁস দিয়ে বা অন্য কোনোভাবে আত্মহত্যা করে মারা যায়, আমাদের হাসপাতাল অথরিটির সার্বভৌম দায়িত্ব হচ্ছে পুলিশকে ইনফর্ম করা। রোগীর কোনো অ্যাটেন্ডেন্স আসছে কিনা দেখার দরকার নেই, আগে পুলিশকে জানাতে হবে। এটা সরকারি প্রসিডিউর। তবে এটা মারা যাওয়ার ক্ষেত্রে বলছি আমি, যদি কেউ অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয়, সাথে জানাতে হবে আমার এইটা জানা নেই। এটা অন্য কোনো ইস্যু জড়িত থাকতে পারে, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা থাকতে পারে আমি জানি না। তবে আমরা যেটা বলি যে হাসপাতালে যদি কোনো রোগী মারা যায়, আমাদের ওয়ার্ড মাস্টার আছেন, ওনাদের দায়িত্ব হচ্ছে এই ডেড বডি হ্যান্ড ওভার করার আগে অবশ্যই পুলিশকে জানাবে। পুলিশ আসবে, ইনভেস্টিগেশন হবে। পুলিশ যদি মনে করে এটা আসলে সুইসাইডাল, তাহলে তারা এটা পোস্টমর্টম করার জন্য ব্যবস্থা করবে। যদি না মনে করে সেক্ষেত্রে পোস্টমর্টম হবে। এটা করতে হবে। তাহলে এই যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এখনো অনেক ডেড বডি কবর থেকে তোলা হচ্ছে। কেন? কারণ ওই ডেড বডিগুলোর পোস্টমর্টম হয়, এখন করা হচ্ছে। আমাদের নীলফামারীতে আমরা 4 জন মারা গেছিলেন, এখানে না বাইরে, ওই 4 জনেরই ডেড বডি তোলার জন্য রিকোয়েশন আসছে, কিন্তু ফ্যামিলি মেম্বাররা তুলতে দিচ্ছেন না, হচ্ছে না। তাহলে এটা যদি মামলার বা ন্যায় বিচারের জন্য, সঠিক বিচারের জন্য যদি আপনি আগাইতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এই পোস্টমর্টম জরুরি। বুঝতে পারছেন? নাহলে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আপনার মামলা রায় হবে, আটকে থাকে। এরকম কিছু ইস্যু আছে হয়তো, আমি জানি না, ওইটা আমি বললাম। আচ্ছা, আমার আমি যে কথা দিয়ে শুরু করছিলাম ওইটা থেকে শেষ করি। সেটা হচ্ছে আমাদের এই সুষ্ঠুভাবে একটা রাস্তাকে সেফ রাখার জন্য আপনার ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে যতটুকু সম্ভব নিজেকে আপনি অ্যাসেস করবেন, জাজ করবেন, বিচার করবেন যে আপনি ফিট আছেন কিনা। যদি আনফিট মনে হয়, যতটুকু সম্ভব আপনি ড্রাইভিং অ্যাভয়েড করবেন। মনে করেন আপনি এর আগে যেটা হয়েছে, আমরা সম্ভবত আপনার দিনাজপুরে কেউ আছেন নাকি? সবাই নীলফামারী? সবাই কি নীলফামারী? বাইরে আছেন না? দিনাজপুরে ডাক্তার ইউসুফ আলী, ডাক্তার তৈয়বুর রহমান, এমন কাউকে চেনেন কেউ? ওনারা 4 জন, ওনারা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। একটা গাড়িতে সম্ভবত একসাথে 9 জন বা এর বেশি লোক মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা নিয়ে একটা কথা বলবো। যারা গাড়ি ড্রাইভ করেন, মনে করেন আপনি হয়তো কোনো একটা অফিসে জব করেন, ওই অফিসের হয়তো আপনি অলরেডি 12 ঘন্টা 24 ঘন্টা অলরেডি ডিউটি করে ফেলছেন, কিন্তু এমন একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, আপনাকে আবার ডাকা হলো। আপনি এমন জন্য আপনাকে ডাকতে আপনি না করতে পারতেছেন না।
তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার করণীয়। আমি ওই কথাটা এই জন্যই বললাম যে ওখানে এরকম একটা ইস্যু ছিল। আমার জায়গাটা আরেকজনকে দেবো। Good, আপনি রিপ্লেসমেন্ট দেবেন। আপনি এটা ওই যে অথরিটি আপনাকে ডাকছে সেই অথরিটিকে যদি আপনি রাগারাগি করেন, স্যার আমি তো সারাদিন 3 দিন থেকে ঘুমাতে পারি নাই, আমাকে স্ক্যান পাঠাচ্ছেন, এইভাবে বলার থেকে আপনি সবথেকে ভালোভাবে বলা উচিত, স্যার আমি তো এটা করলাম, আমার স্যার এখন না ঘুমালে ড্রাইভিং করাটা রিস্কি মনে হচ্ছে স্যার, আমি একজনকে রিপ্লেস দিচ্ছি, আমার অমুক কলিগকে আমি দিচ্ছি স্যার, ওনাকে দিচ্ছি। আমি তাকে বলে দিচ্ছি, ওনাকে আবার ফেরত দিয়ে না স্যার আপনি তাকে ডাকেন না। এই কথা বললে কিন্তু আপনার সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে। আপনার দায়িত্ব হচ্ছে পোলাইটলি তাকে। এখন এই আমি যে কথাটা বললাম, অ্যাপ্রোচটা বললাম, এই অ্যাপ্রোচটার একটা থিম হচ্ছে ভালো রাখার মাধ্যমে ভালো থাকা। আমরা সবাই যেটা চাই, ভালো থাকতে চাই, কিন্তু কেউ কাউকে ভালো রাখতে চাই না, যার কারণে আমরা কেউই ভালো থাকি না। আপনি যদি আপনার অফিসের যে কাউকে, আপনার অধীনস্থকে যদি আপনি ভালো না রাখেন, ওরা আপনাকে ভালো থাকতে দেবেন। আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি ভালো রাখবেন না, ওরা আপনাকে ভালো রাখতে দেবেন। বউকে ভালো রাখবেন না, সারা ঘুমাইতে দিবেন। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে আপনি নিজে ভালো থাকতে গেলে আপনি যাদের সঙ্গে থাকেন তাদেরকে ভালো রাখতে হবে, সেটা আপনার অফিস, ফ্যামিলি, কলিগ, যেটাই হোক, সব জায়গায়। তাহলে ভালো থাকতে গেলে ভালো। আচ্ছা, আমি আর বেশি কথা বলার জন্য অনেক সময় নিয়ে ফেলছি মধ্যে। আমি সবাইকে একটু আমাদের, যদি এরপরে কারো কোনো কোশ্চেন থাকেন, 2টা কোশ্চেন দিতে পারবো, 2টা, যে কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন না থাকলে সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন শুনে